আমি সকালে স্কুলে যাওয়ার আগে আমার ছেলেটাকে ফোন করে বললাম, বাবারে তুই টেনশন করিস না, আমি তোর মা এখনো তোর পাশে আছি। ছোটবেলা থেকে তোকে আমি ভালোবাসতে না পারলেও তোকে মন থেকে দূরে থেকে অনেক দোয়া করি, বিশ্বাস কর। তুই এই তোর বাবার সম্পদ নিয়ে তুই ভেঙে পড়িস না বাবা। তুই আমার একটাই বাবা, আমি তোর জন্য অন্য আরো কোথায়ও যাইনি। জানিস যেদিনকে ডিপোজ হয়ে গেছিল তোকে তোর বাবা আদালতে তোকে পেয়ে গেছিল, সেদিনকে আমার বুকটা ভেঙে গেছিল। আমি ভাবছিলাম যাকে পাইছি তাকে নিয়ে এই সংসারটা করব, কিন্তু করতে পারছিলাম না। বিশ্বাস কর, তুই তোর বাবার জমি জাতি নিয়ে তুই টেনশন করিস না, আমার সঙ্গে একটু দেখা কর। আমার ছেলে বলল, ঠিক আছে মা, আমি তোমার সঙ্গে দেখা করব। আমি ওই দিনকে সকালবেলা বাসা থেকে ওর পছন্দ মতন কিছু খাবার দাবার রান্না করে নিয়ে গেলাম। এর ভিতর দিয়ে কথা বলি, আমি একটা প্রাইমারি স্কুলের মাস্টার। যাই হোক, আমার ছেলেও দেখি চলে আসছে। পাশে একটা চায়ের দোকান, খুবই জমজমাট। আমার ছেলেটা বসে আছে মুখটা শুকনা করে। আমি বললাম, কি রে বাবা, তুই চলে আসছিস? বলো, হ্যাঁ মা, তুমি বলছো আমি না এসে পারি? আমার কাছে আজকে খুব ভালো লাগতেছে। আমি বললাম, কেন রে বাবা, কি ভালো লাগতেছে? আজকে আমি তোর জন্য পছন্দ করা কিছু খাবার রান্না করে আনছি, তুই খেয়ে নে। আমার ছেলে বলল, হ্যাঁ মা, আসো, আমরা দুইজনে, তুমিও কিছু খাও নাই, তুমি তাড়াহুড়া করে রান্না করে আমার জন্য নিয়ে আসতো, আসো আমরা দুইজনেই খাই। তো খাইতে খাইতে গল্প করলাম। আমার ছেলে বলতেছে, মা তুমি জানো বাবা আমার নামে কিছু দেয়নি, এই কথাটা আমি তোমার কাছে হয়তোবা ভুল সংকেত দিছিলাম, কিন্তু আজকে ভোরে তোমার সঙ্গে আমি দেখা করার কথা শুনে আমার বাবা আমাকে ডেকে নিয়ে বলল, বাবারে আমি তোর নামে যে ফ্যাক্টরিটা আছে তোর নামেই লিখে দিছি, যে সম্পদ আছে সেটাও তোর নামে লিখে দিছি। তুই এখন কোথায় যাবি রে? মুখটা তো শুকনা শুকনা মনে হচ্ছে। বাবার এই কথাটা শুনে আমার খুবই খুশি হলাম। আর আমি আমার বাবাকে বললাম, আমি আমার মার সঙ্গে দেখা করতে যাচ্ছি। বাবা ওই কথাটা শুনে বলল যে, তোর মার সঙ্গে কিছুদিন আগে যে সময় ইন্ডিয়াতে দেখা হয়েছিল, তোর মা না অনেকটা শুকাই গেছে রে, কাবু হয়ে গেছে। তোর মার নিজের শরীরের প্রতি যত্ন নিতে বলিস, খাবার দাবার খাইতে বলিস, এবং অনেকটা শুকাই গেছে। সে আগের মতন মাধুর্য চেহারাটা নাই। মা জানো, বাবা না এই কথাগুলো বলছে। আমি বললাম যে, তুই বাদ দে বাবা, আমি তোর বাবার এই কথা শোনার জন্য প্রস্তুত না। কারণ সেই কিশোরী বয়সে তোর বাবার ভালোবাসার মেয়েটা আমি ছিলাম, ভালোবাসার বউটা আমি ছিলাম। জানিস কত ভালোবাসা দিছিলাম, কত আদর সোহাগ সম্মান। সারাটি জীবন তোকে নিয়ে সংসার করব, সেই সংসারটা আমাদের ফুলের বাগান হয়ে যাবে। কোথা থেকে একটা ঝড় আসলো, সেই ঝড়ে আমাদের জীবনটা তছনছ করে ভেঙে দিয়ে তছনছ করে চলে গেল। আজকে দুইজন দুই মেরুদণ্ড নিয়ে বেঁচে আছি। আমি আর কখনো বিয়ে করিনি, তোকে আগলে রেখে জীবনটা পরিচালনা করতেছি। আর তোর বাবা স্বার্থপরের মতন অন্য একটা মেয়েকে বিয়ে করে সংসার পরিপাটি করে করতেছে। তলি কার ভালোবাসা? আমার দিকে তাকানো লাগবে না। এইসব গল্প টল্প করে ছেলেটা চলে গেল বাড়িতে। আমিও স্কুল শেষ করে বাড়িতে আসলাম। যাই হোক, আমাদের মা ছেলের ভিতরে টুটকা টাটকা কথাবার্তা হয়। তার বাবা যে তার নামে সম্পত্তি এবং ফ্যাক্টরি লিখে দিয়েছে, এটা শুনে আমি মানসিকভাবে অনেকটা ভালো আছি। হঠাৎ করে পরের দিনকে দেখি একটা ফোন আসলো। ওপাশ দিয়ে ছেলের বউ ফোন দিয়ে বলতেছে, আম্মা জানেন আপনাদের ছেলে অনেক অসুস্থ, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, আপনি যদি পারেন দ্রুতভাবে চলে আসেন। আমি যেন পাগলের মতন স্কুলে না যেয়ে দৌড়ায়ে চলে গেলাম হসপিটালে। হসপিটালে যেতেই না যেতেই দেখি যে আমার ছেলের দেহটা পড়ে আছে লাশের ঘরে। আমি এইটা দেখে আমি মানসিকভাবে ভেঙে তছনছ হয়ে যাচ্ছি। ছেলের বাবা আমাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করতেছে। আমি বললাম, খবরদার আপনি আমাকে ধরবেন না, কারণ আপনার ধরার আমাকে কোনো ক্ষমতা নেই, কারণ সেই সাহসটুকু নেই। আজকে আপনার জন্য বুকের মানিক আমি হারাই ফেললাম। আমি আমার ছেলের কাছে দৌড়াই চলে গেলাম। আমি আমার ছেলেকে চিৎকার করে বলতেছি, বাবারে তুই আমাকে থুয়ে কেন চলে গেলি, কেন চলে গেলি, কেন